আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। নিউ ইয়র্কের ব্রুকলিনে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা, আরেকজন গুলিবিদ্ধ। স্প্যানিশ লা লিগায় এলচেকে ৫-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। এবারে বিস্তারিত। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় আজ। হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণা করবে। বিচারিক আদালত ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের অন্যতম সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন ও সোনাগাজী পৌরসভার তৎকালীন কাউন্সিলর মাকসুদুল আলম, কামরুন্নাহার মনি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন। মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে নুসরাতের মা মামলা করেন। ওই মামলায় অধ্যক্ষকে গ্রেফতার করা হয়। মামলা তুলে নিতে নুসরাতের ওপর চাপ দেয়া হলেও তিনি রাজি হননি। এরপর আলিম পরীক্ষা নিতে মাদ্রাসায় গেলে নুসরাতকে ছাদে নিয়ে তার শরীরে আগুন দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দর্শক, হাইকোর্ট প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান, তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের খবর নিয়ে। মাহিদুর, কখন নাগাদ রায় ঘোষণা শুরু হতে পারে আর উভয় পক্ষের কারা আদালতে রয়েছেন জানাবেন। সুমনা, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 10:30 বেজে কিন্তু আজকে হাইকোর্টের এই বেঞ্চ বসার কথা রয়েছে। আমাদেরকে যেমনটি জানানো হয়েছে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে, আমাদের আজকের এই মামলা যেই রায় হতে যাচ্ছে এটি কিন্তু টানা 28 দিন এই মামলার রায়ের শুনানি হয়েছে। প্রধান বিচারপতির একটি স্পেশাল বেঞ্চ তৈরি করে দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমনের জন্য। হাইকোর্টের যেসব মামলা আছে তার মধ্যে এটি দিয়েই শুরু, অর্থাৎ এই নুসরাত হত্যা মামলার রায় দিয়েই এটি প্রথম কোনো মামলার রায় হবে। এরপরে পর্যায়ক্রমে আসিয়া এবং রামিসা হত্যা মামলার রায়, সেগুলিও শুনানি চলছে, সেগুলিও হবে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হাইকোর্টের প্রাঙ্গণে। 10:30 বেজে যেই শুনানির ডেট রেফারেন্স আজকে ঘোষণা করবেন হাইকোর্ট। এখানে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত হয়েছেন। আমরা অ্যাটর্নি জেনারেলের অফিসের কয়েকজনের সাথে কথা বলেছি। তারা শুনানির জন্য আমাদেরকে জানিয়েছেন যে তারা যে 16 জন আসামি রয়েছে, এই 16 জন আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করছেন, অর্থাৎ ফেনীর আদালতে যে রায় দিয়েছিল সেই রায়টি বহাল রাখার জন্যই তারা কিন্তু শুনানি করেছেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু বারেই বলে আসছেন যে এটি একটি পরিকল্পনামূলক এবং এখানে আসামিদেরকে ফাঁসানো হয়েছে, যার কারণে তারা বিভিন্ন কারণ দেখিয়ে এই আসামিদের খালাস চেয়েছেন। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে 2019 সালের যে ঘটনা, সেই 27শে মার্চ থেকে যেখান থেকে এই নুসরাতের মা সেই আলিয়া মাদ্রাসার যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, তার বিরুদ্ধে যে যৌন হয়রানিমূলক একটি মামলা করেন, সেটি তুলে না নেয় কিন্তু এই নুসরাতকে কয়েকজন মিলে এই মাদ্রাসার ছাদে নিয়ে গিয়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু নুসরাত কিছুদিন সারভাইভ করে তারপরে ঢাকায় মৃত্যুবরণ করে। এরই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে একটি মর্মান্তিক ঘটনা, এই মর্মান্তিক ঘটনায় যে তদন্ত করেছে পিবিআই সংস্থা, পিবিআই কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এটি একটি পরিকল্পনামূলক হত্যাকাণ্ড ছিল। যেই পরিকল্পনামূলক হত্যাকাণ্ডে 16 জনের নাম উঠে এসেছে এবং এই 16 জন বিভিন্ন রকমভাবে হত্যাকাণ্ডে জড়িত। কেউ তাকে ছাদে ডেকে নিয়েছে, কেউ ওড়না বেঁধে তাকে কন্ট্রোল করেছে এবং কেউ কেরোসিন ঢেলেছে, কেউ আগুন জ্বালিয়েছে এবং কেউ পাহারা দিয়েছে যাতে কোনোভাবে এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়া হয়। সিরাজউদ্দৌলা যখন প্রথম জেলে যায়, তারপর থেকেই কিন্তু তাকে এই মামলা তুলে নেওয়ার জন্য বারবার নুসরাত এবং নুসরাতের পরিবারকে চাপ প্রয়োগ করা হচ্ছিল যাতে করে হয়রানিমূলক এই মামলাটি তুলে নেওয়া হয়। কিন্তু নুসরাত শেষ পর্যন্ত এই মামলা তুলে না নেওয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পিবিআই তদন্তে উঠে এসেছে এবং সেই সময়ে মোট 89 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এবং 869 পৃষ্ঠার যে তদন্ত প্রতিবেদন, এই তদন্ত প্রতিবেদনের পুরো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতেই কিন্তু শুনানি শেষ করে এই 16 জন আসামির বিরুদ্ধেই এই হত্যাকাণ্ডের
তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়, যার মধ্যে 14 জন পুরুষ এবং 2 জন মহিলা রয়েছে। এবং এর মধ্যে ওই মাদ্রাসার অধ্যক্ষ ছাড়াও শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ওই অধ্যক্ষের পরিবার ছাড়াও অনেক শিক্ষার্থীও কিন্তু এটির মধ্যে জড়িত ছিল, যার সব কিছুই এখানে সুন্দরভাবে আবার পুনরায় উত্থাপিত করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষ থেকে তারা পুনরায় এইগুলি উত্থাপন করছেন এবং বারবার বলার চেষ্টা করছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং এই হত্যাকাণ্ডের কারণেই এই নুসরাতকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি বলি যে যখন এই নুসরাতকে এভাবে হত্যা করা হয়, সারা বাংলাদেশেই কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আন্দোলন গড়ে তুলেছিল। যে এটি একটি নির্মম হত্যাকাণ্ড ছিল, যেটি আসলে পুরো বাংলাদেশকে কাঁদিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আজকে যে এই টানা 6.5 বছর পরে আজকে এই হাইকোর্টের রায় হতে যাচ্ছে, এর কারণ হচ্ছে সাধারণত কোনো জেলা দায়রা জজ আদালতের কোনো মামলার রায় হাইকোর্টের অনুমোদন নিয়েই কিন্তু সেই রায় ঘোষণা করা হয়, যারই পরিপ্রেক্ষিতে আজকে এই স্পেশাল এই কোর্টে আজকে রায় ঘোষণা করা হচ্ছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা 10:30 বেজে কোর্ট বসবে। তবে কোর্টের ভেতর থেকে কি নির্দেশনা আসবে সেটি আপনার মাধ্যমে জানিয়ে দেব। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে। ঢাকা ও দেশের 8টি অঞ্চলে আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অঞ্চলগুলো হলো খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকায় ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বিপুল অর্থ খরচ করে কেনা 12টি ওয়াটার বাসের মধ্যে 9টি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেগুলো এখন লোহালক্কর হিসেবে বিক্রির উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিসি। এভাবে সরকারি অর্থ অপচয়ের আগে প্রকল্প নিয়ে ভালোভাবে যাচাই বাছাইয়ের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ঢাকার চারদিকে থাকা নদ নদীকে কেন্দ্র করে ওয়াটার বাস সার্ভিস চালুর পরও বন্ধ হয়েছে বারবার। আর বৃত্তাকার এই নৌপথকে কেন্দ্র করে যে ল্যান্ডিং স্টেশনগুলো নির্মাণ করা হয়, সেগুলো এখন যেন অনেকটা ভূতের বাড়ি। ওই নৌরুটে চলার জন্য সব মিলিয়ে নামানো হয়েছিল 12টি ওয়াটার বাস। সেগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের 7টি, আর কিছু পড়ে আছে ঢাকার বাদামতলীতে। সেখানে গিয়ে দেখা যায় যানগুলো যেন দেখার কেউ নেই। রাষ্ট্রীয় কোষাগারের কোটি কোটি টাকায় কেনা এই ওয়াটার বাসগুলো এখন রাজধানীর পুরন ঢাকার বাদামতলী ঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমরা সরজমিনে এসে দেখলাম এখানে এই বাসগুলোতে অবস্থান করছে বিআইডব্লিউটিসির বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা। বিআইডব্লিউটিসি এর পক্ষ থেকে জানানো হয়, ওয়াটার বাসগুলোর ফিটনেস না থাকায় বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এগুলো শীঘ্রই নিলামে বিক্রি করা হবে। সরকার নানা ধাপে আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত নৌপথ খনন, 10টি ল্যান্ডিং স্টেশন সহ বিভিন্ন অবকাঠামো তৈরিতে প্রায় 38 কোটি টাকা ব্যয় করে। প্রশ্ন ওঠে, সরকারের এই মূল্যবান সম্পদ রক্ষণাবেক্ষণ করার কেউ কি ছিল না? একটা সমন্বিত পরিকল্পনা ঘাটতি ছিল। তাড়াহুড়া করে আপনি যদি ফিজিবিলিটি না করেন, সম্ভবত যাচাই যদি না করেন, ফলাফল এটাই হওয়ার কথা ছিল। কারণ এই যে অতীতে যে ওয়াটার ভেসেলগুলি, এটা অনেকটা বয়লারের মতন। এখানে ওয়াটার সার্কুলেশনের ব্যবস্থাপনা নাই এবং ইঞ্জিনের যে শব্দ এবং শব্দ দূষণ, তার সাথে পানির যে দূষণ, দুর্গন্ধ, যে মডেলের ওয়াটার বাসগুলি নামানো হয়েছিল সেটা এই পরিবেশ প্রতিবেশের সাথে আসলে মানানসই না। সেখানে বিনিয়োগের ক্ষেত্রে আসলে সম্ভবত যাচাই করে নেওয়া দরকার ছিল। বিশেষজ্ঞরা আরো বলছেন, বৃত্তাকার নৌপথ চালু করতে তড়িঘড়ি করে কোনো কাজ করা যাবে না। দীর্ঘ সময়ের একটি পরিকল্পনা তৈরি করে সে অনুযায়ী ধাপে ধাপে এগোতে হবে। কারণ ফ্রিকোয়েন্সি এবং গতি যদি না বাড়াতে পারেন, সড়ক পথের সাথে কিন্তু কম্পিট করতে হবে। তো অতীতে আমি যেটা বললাম, ফ্রিকোয়েন্সি অনেক বেশি ছিল, দেখা গেল যে 2 ঘন্টা ওয়েট করতে হচ্ছে এবং নৌযানের যে গতি সেটাও অনেক কম ছিল। অনেকে কিন্তু নিরুৎসাহিত হয়েছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসার 3 শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ আছে তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সই জাল করেছেন। এ বিষয়ে অভিযুক্তরা প্রতিষ্ঠান প্রধানকে দায়ী করছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার নারকনে অবস্থিত কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা।
নামে শিক্ষা প্রতিষ্ঠান হলেও এর ভিতরে গল্প একেবারেই ভিন্ন। কিছুদিন আগে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে উচ্চতর গ্রেডের জন্য আবেদন করে প্রতিষ্ঠানের 3 শিক্ষক। তবে স্বাক্ষর জালের বিষয়ে 3 শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান দোষারোপ করছে একে অপরকে। উচ্চতর গ্রেডের জন্য আমার শিক্ষক ইউনো স্যারের সই জাল করে ওরা কাগজ পাঠিয়ে দিছে। স্কুলের যে প্রধান দায়িত্বে আছেন ওনাকে দিচ্ছি, উনি কিভাবে কাজটা করবে এটা ওনার এখতিয়ার। এখানে আমি জাল করার কেউ না। জাল সইয়ের ব্যাপারে আমি জানি না, তবে আমি গেছিলাম ওখানে 2 স্যারের সাথে। এইটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের কাজ, আমরা প্রতিষ্ঠান প্রধানের শরণাপন্ন হয়ে কাজটা করা হয়েছে। 1975 সালে প্রতিষ্ঠিত এই দাখিল মাদ্রাসাটি এখন শুধু নামে শিক্ষা প্রতিষ্ঠান। এর শিক্ষার্থীর সংখ্যা প্রায় 250 হলেও নিয়মিত উপস্থিতি মাত্র 40 জন। প্রায় 210 জনের অনেকেই শুধু পরীক্ষা দিতে, কেউ বা উপবৃত্তির টাকা নিতেই ভর্তি আছেন। এছাড়াও ভবনের জরাজীর্ণ অবস্থা, আলোক স্বল্পতা থাকলেও শ্রেণীকক্ষে নেই বৈদ্যুতিক বাল্ব। একটি শ্রেণীকক্ষে মশারি ও খাট পেতে থাকার ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত পাঠদান হয় না বলেও অভিযোগ করছে শিক্ষার্থীরা। মাদ্রাসায় কোনো ওয়াশরুম নাই, আমাদের মাদ্রাসায় কোনো কমন রুম নাই, আমাদের ক্লাসরুমে লাইট নাই, এজন্য সমস্যা। আবার সিলিং নাই। আসলে আমাদের এই শিক্ষকরাই তো দুর্নীতিবাজ। হ্যাঁ, এদের কাছে আমাদের সন্তানরা কি শিখবে? তাদের এই দুর্নীতি বন্ধ করা হোক। এই মাদ্রাসায় কোনো পড়ালেখার পরিবেশই নেই এবং এই মাদ্রাসাটি একদম ভঙ্গুর অবস্থায় চলছে। শিক্ষা অফিসারকে তদন্তের দায়িত্ব দিয়েছি, উনি তদন্ত করে রিপোর্ট দিলে আমরা তখন ওই যে অভিযুক্ত হবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে সচেতন অভিভাবক মহল। ঠাকুরগাঁও থেকে মনিউদ্দিন তালুকদার, হিমেল, দীপ্ত সংবাদ। সোয়াম ভিলেজ অন্তেহরি এর অবস্থান মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে। বছরে 6 থেকে 8 মাস সম্পূর্ণ জলমগ্ন থাকা জনপদটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। তবে জুন থেকে নভেম্বর পর্যন্ত এটি পানির উপর ভেসে থাকে। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাওয়াদিঘি হাওরের কুল ঘেঁষে এই গ্রামটির অবস্থান। জলের গ্রাম অন্তেহরি নামের মধ্যেই লুকিয়ে আছে জলের গল্প। হাওর বিল এবং জলরাশিকে ঘিরে ওঠা এই গ্রামের জীবনযাত্রা অন্য 10টি গ্রামের চেয়ে আলাদা। বর্ষায় যখন এই গ্রামে পানি ভেসে ওঠে তখন মনে হয় এটি যেন কোনো স্থলভাগে নয়, যেন জলের উপর ভেসে ওঠাই একটি গ্রাম। মূলত এই জায়গায় বিভিন্ন পর্যটক এখানে ঘুরতে আসেন। তুমি বিনে এ ভুবনে আমার কে আছে ঔষধি বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। এই গ্রামের যেরকম প্রাকৃতিক সৌন্দর্য ঠিক একই রকম ভাবে লুকিয়ে আছে পিছনের মানুষের কষ্টের গল্প। 6 থেকে 8 মাস আসলে তারা এই বৃষ্টির জন্য বা যানবাহনের অবনতির জন্য আসলে তারা চলাচল করতে পারে না। অসুবিধাগুলো নিয়েই আসলে এই গ্রামের মানুষরা প্রত্যেক দিন আসলে তারা চলাফেরা করছেন। জলের গ্রাম অন্তেহরি থেকে রোনালদো ধর, মৌলভীবাজার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে একটি রেস্তোরাঁয় গুলিতে ইউসুফ রাজু নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাসেল নামের আরেক বাংলাদেশি। স্থানীয় সময় রোববার ভোরে বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে এই ঘটনা ঘটে। ইউসুফ রাজুর মাথায় গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর রাসেলের ডান পায়ে গুলি লেগেছে। দুজনই ওই রেস্তোরাঁর কর্মী। পশ্চিম এশিয়ায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আলোচনা করতে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আজ ইরান যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। বৈঠকে সংঘাতের সর্বশেষ পরিস্থিতি এবং ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিষয়টি নিয়ে আলোচনা হবে। খেলার খবর।
লা লিগায় শিরোপা ধরে রাখার মিশন দারুণভাবে শুরু করেছে বার্সেলোনা। স্বাগতিক এলচেকে 5-0 গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। মার্টিনেজ ভালেরো স্টেডিয়ামে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়া ও ফার্মিন লোপেজ। অভিষেকেই গোল করেছেন করিম আজেউমি। আর অভিষেক ম্যাচে বদলি হিসেবে নেমে দুটি গোলে সহায়তা করে নজর কেড়েছেন অ্যান্থনি গর্ডন। বিশ্বকাপের পর দলের কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন ফ্লিক। লামিনে ইয়ামাল শুরু থেকেই মাঠে ছিলেন, তবে নিজের সেরা ছন্দে দেখা যায়নি তাকে। ফ্রেঞ্চ লিগ 1-এ রেনের মাঠে 2-0 গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত 2-2 গোলে ম্যাচ ড্র করেছে পিএসজি। নতুন মৌসুমের শুরুতেই হারের সংখ্যা থেকে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান 1 পয়েন্ট নিয়ে ফিরেছে পিএসজি। ফরাসি সুপার কাপের ফাইনালে লেন্সের কাছে হারের পর এটি ছিল পিএসজির ঘুরে দাঁড়ানোর প্রথম সুযোগ। শুরুটা অবশ্য তাদের জন্য মোটেও স্বস্তিদায়ক ছিল না। ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে রেন্স সিমানস্কি ও লেপোলের গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে দেন নতুন তারকা ফেরান তোরেস। মাত্র 11 মিনিটের ব্যবধানে জোড়া গোল করে স্প্যানিশ ফরওয়ার্ড পিএসজিকে সমতায় ফেরান। দীপ্ত সংবাদ শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। নিউ ইয়র্কের ব্রুকলিনে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা, আরেকজন গুলিবিদ্ধ। স্প্যানিশ লা লিগায় এলচেকে 5-0 গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।